বিষয়টা শোনা যাচ্ছে শেখ হাসিনা দ্রুতই ফিরবেন দিল্লিতে। তার একটা ছোট্ট ভিডিও চিত্র দেখা যাচ্ছে যেখানে তিনি হাত নাড়ছেন কোন একটি ভবন থেকে। এবং আমি আপনাকে একটা কথা বলছি, আওয়ামী লীগের জায়গা থেকে প্রতিষ্ঠিত হবে, আওয়ামী লীগের জায়গা থেকে বাংলাদেশে ফিরবে। কারণ আওয়ামী লীগ বলেছিল দেশ স্বাধীন হবে, দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ বলেছিল হুসেন মোহাম্মদ এরশাদ বিতাড়িত হবে, বিতাড়িত হয়েছিল। আওয়ামী লীগ খুব শক্তিশালী একটা সত্তা। সেনাপ্রধান ফেব্রুয়ারিতে একটা অনুষ্ঠানে বলেছিলেন, একটা আয়োজনে অ্যাড্রেস করেছিলেন তিনি, যে বর্তমানে র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়। এই অর্গানাইজেশনগুলোকে আন্ডারমাইন্ড করে যদি মনে করেন আপনি শান্তি শৃঙ্খলা, মানে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, আপনারা সবাই শান্তিতে থাকবেন, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি তাকে কোট করলাম, এটি তার বক্তব্য। মানে আপনারা শান্তিতে থাকতে পারবেন না, দেশের বর্তমান পরিস্থিতি থাকবে না, মানে এই যে একটা বার্তা, হুঁশিয়ারি। এখন যে প্রক্রিয়ায় তাদের বিচার চলছে, সেনাপ্রধান চাপে আছেন, এটা জানা যাচ্ছে। সেনাবাহিনীর মধ্যে একটা এই বিষয়টা নিয়ে অস্বস্তি বা অস্থিরতা কাজ করছে। এর ইম্প্যাক্টটা, প্রভাব কেমন হবে, আওয়ামী লীগ এটাকে কেমন ভাবে নিচ্ছে? মানে এই বলদ টলদ চারিপাশে এত বেশি হয়ে গেছে যে সঠিক একটা অ্যাসেসমেন্ট, একটা ন্যারেটিভ আপনি যে কারো পক্ষে দিবেন সেটা দেওয়ারও লোক নাই। বাংলাদেশ সেনাবাহিনী বা সামরিক বাহিনী নিজের স্বার্থেই, আগামী দিনের স্বার্থেই আসলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব ইনস্টিগেট করছিলেন কিনা একটা রেবেলিয়ন বা বিদ্রোহ, সেটা ওদেরকে তদন্ত করতে হবে তাদের স্বার্থেই। কিছু কিছু জিনিস আমি পারঙ্গম লোকদের উপর রাখতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই বিদ্রোহ করলে তারও একটা শাস্তি আছে, আইনি শাস্তি আছে, সেনাবাহিনীর আইনের শাস্তি আছে, তাকে খুন করে রাখা এটা আবার কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ এক্স্যাক্টলি, না আমি তো কোনোভাবে গুমকে সমর্থন করা যায় না, এটা বিচার হতে হবে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে ওই এক দুইটা নাম ছাড়া অন্য যে নামগুলো আপনি বলছেন, সেটা তো শেখ হাসিনা বাদ দিলাম, আপনার কাছেও গুরুত্বপূর্ণ না। গুম করবেন কেন? তাইলে যিনি গুম করতেছেন তার হয়তো বা কোনো স্বার্থ ছিল, সেটা তদন্ত করে দেখতে হবে। টাকা পয়সা, সহায় সম্পদ, আপাত ক্ষমতা, আপাত সুযোগ সুবিধা, হ্যাঁ, কিন্তু সেটা সঠিকভাবে, কারণ এটা তো হিসাবে মিলে না। বিকজ আপনি বাংলাদেশ আওয়ামী লীগ আব্দুর রহমান সাহেবকে ডাকেন, উনি প্রেসিডিয়াম সদস্য। আপনি মাসুদ করিম সাহেবকে ডাকেন, তিনি বাংলাদেশের প্রতিদর্শক সাংবাদিক। আপনি আনিস আলমকে ডাকেন, হি ইজ টক অফ দ্য টাউন, হি ইজ courageous, he talks good, right? আপনি এনসিবির বড় বড় নেতাদেরকে ডাকতেছেন, আপনি কেন? বিকজ দে আর রেলিভেন্ট, তারা আপনার রাডারে ধরা পড়ে। যে আপনার রাডারে ধরা পড়ে না, তারা তো আপনি ডাকবেন না। এখন আপনি আমার জিনিসটা নির্মমভাবে বোঝার চেষ্টা করেন যে শেখ হাসিনা কোথায়, আর যে গুম কমিশনের অন্যতম মানে যিনি একজন ইন্টারভিউ দিচ্ছেন তিনি কোথায়, এটা কিভাবে ওনার রাডারে পড়বে? সো হাউ ক্যান ইউ অ্যাকিউজ হার? হ্যাঁ, স্টেটের রেসপন্সিবিলিটি ওনার হাতে ছিল, রাষ্ট্রের রেসপন্সিবিলিটি হাতে ছিল। সেটা তো অনেক বড় বিচার্য বিষয়। তাহলে তো ওই একই দায়ে তারিক জিয়া সাহেব অভিযুক্ত, হ্যাঁ, বেগম খালেদা জিয়া অভিযুক্ত। অপারেশন ক্লিন হার্ট হয়েছে, বিচার ছাড়া মানুষকে গুলি করে মেরেছে। এখন যাকে গুলি করে মেরেছে উনি কি চাঁদাবাজ ছিলেন, মাস্তান ছিলেন, না গুন্ডা ছিলেন, এটা বিচার করার দায়িত্ব যার হাতে অস্ত্র তার তো না। ওই ঘটনাতেই যাই যে যেই সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি করানো, তারা এখন সেনা হেফাজতেও আছেন, মানে একরকম কার্যত গ্রেপ্তার হয়ে আছেন। এই অবস্থা, এর প্রভাব কেমন হবে সেটা কেমন বলে মনে করেন? কারণ সেনাবাহিনী একটা চাপে আছে, এবং আমরা জানি সেনাবাহিনী খুবই রেলেভেন্ট, ক্ষমতায় থাকা, বেরিয়ে যাওয়া, সবখানে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে আমার কথা হয়। হ্যাঁ, কারণ 5ই আগস্টের পরে এটা বলতে তো কোনো অসুবিধা নেই। তো সেনাবাহিনীর যারা কর্মকর্তা আছেন, সম্মানিত কর্মকর্তা, ওনাদের অনেকের সাথে কথা হয়। হ্যাঁ, প্রবলেমটা হয়ে গেছে কি, ওনাদের ভিতরে একটা ধারণা হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে ফেলেছিলাম এবং তারা এতে খুশি না। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো সেনাবাহিনীতে চাকরি করি, এটা আমাদের ক্যারিয়ার। কিন্তু তাদের কাছ থেকে আমি যেই মতামতটা পাই সেটা আপনাকে বললাম, দে ফিল বিট্রেড, তারা খুবই বিরক্ত এই বিষয়ে। এটা গেল এক। 2 নাম্বার হচ্ছে যে দেখেন, আমরা সবসময় বড় বড় অফিসারদের কথা বলি, বাট ইন দ্য মিলিটারি অর ইন দ্য এয়ারফোর্স অর ইন দ্য নেভি ফর দ্যাট ম্যাটার, উইদাউট ইউর সোলজার, উইদাউট ইউর কর্পোরাল, উইদাউট ইউর সার্জেন্ট, ইউ আর নাথিং। বিলিভ মি, আপনি আপনার সৈনিক ছাড়া কিচ্ছু না, আপনি একটা বড় শূন্য। দের ইজ এ রেসপেক্ট, একটা প্রসেস আছে, বুঝলেন?
এখন সেনাবাহিনীর যারা সৈনিক তাদের সাইকোলজিটা তো আমরা বুঝতে পারি নাই, কারণ আপনি দেখেন বাংলাদেশের সেনাবাহিনীর কোন সৈনিকের কিন্তু দুর্নীতি করার কোনো সুযোগ নাই। তিনি সৈনিক, তিনি প্রশিক্ষণপ্রাপ্ত, তিনি সেনাবাহিনীর কাজ করছেন। তার জীবনের একটা খুব আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে তিনি জীবনে ন্যূনতম 1 বার বা 2 বার জাতিসংঘের মিশনে যাবেন। তিনি তার বেতনের 3 গুণ বা 4 গুণ ওই যে কয়টা দিন বাইরে থাকবেন আয় করবেন। সেটা দিয়ে তিনি যখন রিটায়ারমেন্টে যাবেন তিনি তার আত্মসম্মানপূর্ণ, আত্মমর্যাদায় পূর্ণ একটি জীবনকে নিশ্চিত করবেন। কিছু ঘর বাড়ি, হয়তো ছোটখাটো ব্যবসা, কিছু জমি টমি, এটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এখন মনে করেন আপনি যদি মোটিভেশনটা ঠিক মতো তৈরি না করে যদি তাদেরকে মাঠে নামায় দেন, তাহলে তো সৈনিকরা তার অফিসারকে রিলেশন কিন্তু খুব যার কারণে আপনি বলছেন তারা মানে yes sir, তারা hello একটা sir শুধু বিট্রেড না ফিল কিন্তু। তাদের মধ্যে আছে। আমি এই প্রশ্নটা করছিলাম যে বর্তমান সৈনিক না, আমি বলি এখন একজন মেজর সাহেব বা একজন ক্যাপ্টেন সাহেব, তার সাথে আমি কথার কথা বলছি, আমি তো সব জানি না। মানে ধরেন 30 জন সৈনিক যদি বলে স্যার আমার গুলি করতে মন চায় না, কি করবে মেজর সাহেব, ক্যাপ্টেন সাহেব? মানে মুখোমুখি একটা জায়গায় পড়ে গেছে, এগুলো তো হইতে দেওয়া যাবে না। এটা আওয়ামী লীগ বলে না, আমি সব সরকারের ক্ষেত্রে বলতেছি যে সেনাবাহিনীকে ছাইড়া দেন ভাই, এগুলোর ভিতরে ইউজ করেন না। লেট দেম ডু দেয়ার জব, গিভ দেম অনার, গিভ দেম ডিগনিটি, লেট দেম পারফর্ম দ্য ওয়ে দে পারফর্ম। দেশকে ভালো রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য তাদের যে স্কোপ, তাদের ডিগনিটি নিয়ে কাজ করতে দেন, এটা আপনি বলছেন। Absolutely, absolutely. আমি আসলে এবং এখানে আপনি দেখেন, আমি একটু প্রশ্ন করতে চাই, শুনুন, এত সংস্কার আমি নিয়ে আলাপ বর্তমান হচ্ছে। সময়ের প্রশ্নটা করতে চাই যে এখন এই আইনের কারণে চাকরি না, পাবেন, যে আইনের যে আমি এখানে কারো ওকালতি করবো না, আমি সহজ কথা বলতে চাই। কোন সৈনিক কোনোদিন অবসরপ্রাপ্ত হওয়ার পরে ব্র্যান্ডেড হইতে চায় না যে আওয়ামী লীগের সৈনিক আর বিএনপির সৈনিক। নিশ্চয়ই আপনি আমার উত্তরটা পাইছেন? কোন সেনা কর্মকর্তা মানে কর্নেল হিসেবে রিটায়ার করলেন, উনি চান না এবার ব্র্যান্ডেড হইতে যে উনি তো আওয়ামী লীগের কর্নেল বা উনি বিএনপির কর্নেল। তো সেই সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল বা হচ্ছে, সেটা থেকে এরা বেরিয়ে আসতে চায়। সেটাতে প্রতিক্রিয়া থাকতে পারে, আলাপ আলোচনা থাকতে পারে, কিন্তু কোনো অস্বস্তি নাই। কি অস্বস্তি? দুঃখিত হচ্ছেন যে ইয়েস আমাদের সিনিয়র কলিগ তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা, যেখানে আপনি একটা চিন্তা করেন যে জেনারেল হারুন, মেজর হারুন যিনি মারা গেছেন, সেনাপ্রধান ছিলেন। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোন সাবেক সেনাপ্রধানের নামে গ্রেপ্তারি পরোয়ানা বা জামিন নিতে হয়েছে আপনি শুনেছেন কোনোদিন? না, জেলও ছিলেন। তো এটা কি আপনি মনে করেন না যে একজন সাধারণ সেনা কর্মকর্তার মনে কষ্ট দেয়? কষ্ট পাওয়া এক জিনিস, আর না মেনে নেওয়া আরেক জিনিস। তো কষ্ট তো পাচ্ছেন, স্বাভাবিক। একসাথে মার্চ পাস করেছেন, একসাথে বিএমএ লং কোর্স হোক শর্ট কোর্স শেষ করেছেন, একসাথে সম্মান দিয়ে স্যার বলেছেন, সেলুট করেছেন, যারে আপনি দেবতার মতো সম্মান করছেন, এখন শুনতেছেন তার নামে গ্রেপ্তারি পরোয়ানা, সে নাকি জেলে যাবে। কষ্ট তো পাবে, বাট ইনস্টেবিলিটির যে ইঙ্গিত আমি মনে করি না এটা আছে। এবং আমি আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে মনে করি তাহলে মানে এই ধরনের কিন্তু এই কোনো নিয়ে কিন্তু জিনিসে কথা হয়েছে, এটা এখনকার কথা না যে ইনস্টেবিলিটি বা মানে অস্বস্তির যে ব্যাপারটা। কারণ মানে আমাদের সেনাপ্রধান কোনোভাবে- কিছুদিন আগে আপনি খেয়াল করেছেন প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, নজিরবিহীন ঘটনা যেটি মানে তখনও আলোচনা হয়েছে যে এই বিচার কাজগুলো যেন আইসিটিতে না হয়, না, এই একটা দেখা সাক্ষাৎ, না, যদিও জানা যায়নি কি কারণে। না, এটা নজিরবিহীন ঘটনা না, ইউ আর রং। এটা নজিরবিহীন ঘটনা এই কারণে না যে হুসেইন মোহাম্মদ এরশাদ যখন বাংলাদেশ সামরিক বাহিনীর প্রধান হিসেবে যখন ক্ষমতা কুক্ষিগত করলেন, তখন তো প্রধান বিচারপতির সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে। মেজর জেনারেল জিয়াউর রহমান যখন সেনাবাহিনী থেকে ক্ষমতা গ্রহণ করলেন বা নিয়ে নিলেন, তো ক্ষমতা গ্রহণ করার পর রাশিক রহমান না না হ্যাঁ আর ইনি একজন শুধুই সেনাপ্রধান। না আমি এই জায়গায় আসছি, এটা না বলতে ভুল হয়ে যাবে। হ্যাঁ, পার্থক্য কি? ওনারা ক্ষমতা নিয়েছেন, নেওয়ার আগেই প্রধান বিচারপতির সাথে ইন্টিমেশন হয়েছে, কথাবার্তা হয়েছে। আর এখানে উনি ক্ষমতা নিচ্ছেন না, এটুকুই ডিফারেন্স। এটা তো বিশাল ডিফারেন্স। না, বিশাল ডিফারেন্স না তো। এটার কারণটা হচ্ছে যে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, পুরাটার যে ভিত্তি, সেই ভিত্তি তো প্রধান বিচারপতির কাছ থেকে এসেছে। এখন বর্তমান আর পূর্ববর্তী এভাবে আলাদা করবেন না। মানে এই সরকারের যে লেজিটিমেসির যেটুকু, আমি লেজিটিমেট মনে করি না, কিন্তু যেটুকু, এবং সেনাবাহিনীর যেই ভূমিকা, তার পুরোটাই কিন্তু এসেছে প্রধান বিচারপতির জায়গা থেকে। সুতরাং দেখা হইলে এটা নজিরবিহীন এটাকে এক ধরনের রিভিশনও বলতে পারেন, বিকজ দের ইজ এ কনস্টিটিউশনাল ভ্যাকিউম। বাংলাদেশের যিনি মহামান্য রাষ্ট্রপতি তিনি কোথায়? খবর নাই।
হ্যাঁ, বাংলাদেশের সংসদে একটা স্পিকার ছিল, সংসদ ভেঙে গেছে, স্পিকার নাই, এগুলো তো কনস্টিটিউশনাল পদ, কারেক্ট? সো দের ইজ এ কনস্টিটিউশনাল ভ্যাকিউম। সো কনস্টিটিউশনাল ভ্যাকিউম যদি তৈরি হয়, তাহলে জানমান দেশ সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের উপরে অর্পিত, তারা দেখা সাক্ষাৎ করবে, কথাবার্তা বলবে, এটা নজিরবিহীন কেন হবে? তাছাড়া আপনি সামনে আগাবেন কিভাবে? হাউ ডু ইউ রিজলভ জি। প্রবলেমস? জি, কিন্তু সামনে আগানোর জন্য আসলে কথাটা কোন আইন উপদেষ্টা তখন আবার বলছিলেন যে এরকম কিছু ঘটে নাই, আর ঘটলেও তিনি জানেন না। যাই হোক, সেটি এখন আলোচনার বিষয়বস্তু না। আমি একটু এই আলোচনায় আসি, তার মানে এখানে কোনো অস্বস্তি আপনি দেখছেন না। এই যে আলোচনা হচ্ছে, জনাব বাকরুজ্জামান তো অনানুষ্ঠানিক ভাবে বেগম খালেদা জিয়ার সাথে ওনার স্ত্রী দেখা মির্জা ফখরুল ইসলাম আলমের সাথে এই সময় দেখা করেছেন, এরকম খবর আছে। হ্যাঁ, তো তাইলে প্রতিরক্ষা বিষয়ক যিনি উপদেষ্টা, যার হাতে প্রতিরক্ষা, উনি কি বলেছেন যে আমি জানতাম? সবকিছু আনুষ্ঠানিক ভাবে হবে এমন কোন জিনিসটাই তো এখন একটা স্ট্রাকচারের বাইরে এন্টায়ার সিচুয়েশনের। তা আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি। আজকে বিএনপি, জামাত, অফকোর্স এই সরকার যেটা অন্তর্বর্তীকালীন সরকার এখন আছেন, এবং এনসিপি, তারা তো ওই পথই হাঁটছে। তারা একটা ইলেকশন করবে যেখানে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল নাই। তাহলে আপনি বিভাজনটা চিন্তা করতে হবে যে একেবারে বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত বৃহৎ একটা অংশ ইলেকটোরাল প্রসেস থেকে বাইরে। আপনি ভালো দেশ চালাবেন কিভাবে? আওয়ামী লীগের যেমন ছিল না জাতীয় পার্টি গৃহবাড়িতে বিরোধী দল ছিল, এখানে একটা জামাত ইসলাম আছে। আপনি তো ইলেকটোরাল প্রসেসের মধ্যে দিয়ে একটা ডিক্টেটর বানানোর পথে আছেন। ডিক্টেটর বিভিন্ন ভাবে হয়। বেনিতো মুসোলিনি, হি ওয়াজ এ ফ্যাসিস্ট, হি ওয়াজ এ ডিক্টেটর। বাট আপনি একটা ইলেকশনের মধ্যে দিয়ে একটা নতুন ডিক্টেটর বানানোর পথে আগে যান। মানে আপনারা কি এই অবস্থা যে আমরা যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না? আমি 100% কেন বলবো না এটা? আমি অফকোর্স আমরা ভুল করেছি। জাতীয় পার্টি একটা বিরোধী দল নাকি? জাতীয় পার্টি বাই এনি স্ট্যান্ডার্ড বিরোধী দল? এই জিএম কাদের সাহেবের যে রোল, যে ভূমিকা বিভিন্ন সময়, হ্যাঁ, এখন তার বলতে অসুবিধা, এখন তো নাই ভাই। হ্যাঁ, আমি তো সবসময় বলি যে ভয়ে কথা বলতে পারি নাই। এখন তো আমার কেউ কিছু করতে পারছে না, ভয় করো না। এই যে তিরিং বিরিং যে উনি করতো, এই লোকটারে দিয়া কি কোনো বিরোধী দল হয় আসলে? শোনেন, মাঝে মাঝে প্রয়োজন হইলো কাউকে সামনে রাখতে হয় যে আপনাকে গালিগালাজ করবে, নিজেকে ঠিক রাখার জন্য। উই ডিড নট ডু ইট। এবং একই পথে আমি আজকে দ্যাট্রিন কণ্ঠে বলছি, বিএনপি এবং জামাত যাচ্ছে। ইয়েস, আপনি বলতে পারেন যে বিএনপি জামাতের নির্বাচনে কেউ তো একজন সরকার গঠন করবে, কেউ একজন বিরোধী দলে যাবে। না, নট এট অল। মৌলিক জায়গায়, অনেক জায়গায় তারা এক আছে। আওয়ামী লীগের সব লোক তো খারাপ না। আপনি সব একযোগে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে চলতে চান, এটা কি হবে? ইজ ইট পসিবল? সেটি হবে। আমরা সব আমাদের বোদ্ধার রাজনীতিবিদরা শুধু সারাদিন ধরে সংবিধান। আরে ভাই, জনগণের উপর তো আর কোনো সংবিধান নাই।